তাপ রসায়ন ক্লাস 11 আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে গতদিন ক্লাসে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে তোমার স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ এবং ফাইনালি দহন তাপ আমরা আলোচনা করেছিলাম। এখন দহন তাপ বলতে যেটা বোঝাচ্ছিল যে এক মোল পরিমাণ কোনো যৌগকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটাকেই বলা হচ্ছিল তার দহন তাপ। এবার দহন তাপের যে ব্যবহারিক প্রয়োগ আমরা পড়েছিলাম, সেই ব্যবহারিক প্রয়োগে সেখানে দেখতে পেয়েছিলাম যে মিথেনের দহন তাপ দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড এবং জলের গঠন তাপ দেওয়া ছিল। সেখান থেকে মিথেনের আমরা প্রমাণ গঠন তাপটা নির্ণয় করতে পেরেছি। অর্থাৎ দহন তাপকে ব্যবহার করে গঠন তাপ আমরা কিন্তু নির্ণয় করতে পেরেছি। এবার বলছি ঠিক একইভাবে এই রকম যে প্রথম যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্কের মতো আরও অসংখ্য অঙ্ক কিন্তু আমাদের করতে হবে, কারণ দহন তাপের যে বিভিন্ন ধরনের অঙ্ক সেই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় বারে বারে আসছে। 2 নম্বর অঙ্ক আমি এখানে একটা তোমাদের দেখাবার চেষ্টা করেছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সুক্রোজ, গ্রাফাইট ও হাইড্রোজেনের দহন এনথ্যালপি যথাক্রমে 5644 কিলোজুল পার মোল, -393.5 কিলোজুল পার মোল, -285.8 কিলোজুল পার মোল। তাহলে ওই তাপমাত্রায় বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সুক্রোজের গঠন এনথ্যালপি নির্ণয় করো। এবার যে যে জিনিসগুলো এখানে বলে দেয়া আছে সেইগুলো আমরা এক এক করে কিন্তু এখানে লিখে ফেলেছি। আমি আগেই তোমাদের বলেছিলাম দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে সরাসরি বিক্রিয়া করলে যে কোনো জৈব যৌগের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জল অবশ্যই উৎপন্ন হবে, তাই উৎপন্ন হয়েছে। এবং এটা হচ্ছে সুক্রোজ বা চিনি, তার গঠন আমরা জানি C12H22O11, ওটা সলিড, তার সাথে অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল লিকুইড। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বিক্রিয়াটাকে সমতা বিধান করে লিখতে হবে। সমতা বিধান না করে তুমি যদি বিক্রিয়া লিখে অঙ্ক করার চেষ্টা করো, প্রথমেই অঙ্কটা তোমার ভুল হয়ে যাবে। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। গ্রাফাইট অর্থাৎ কার্বনকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তার জন্য বিক্রিয়া তাপ দেওয়া আছে। হাইড্রোজেনকে পোড়ালে যে জল উৎপন্ন হয় তার জন্য বিক্রিয়া তাপ দেওয়া আছে। এবার আমাদের কি বের করতে বলেছে? সুক্রোজের গঠন গঠন তাপ নির্ণয় করতে হবে। আর কোনো যৌগের গঠন বলতে বোঝায় সেই যৌগ গঠনকারী উপাদানগুলির সবচেয়ে স্থায়ী অবস্থা থেকে সরাসরি বিক্রিয়ার মাধ্যমে সেই যৌগের গঠনের ফলে যে পরিমাণ তাপের উদ্ভব হয় সেটাকেই বলা হচ্ছিল তার হিট অফ ফরমেশন বা গঠন তাপ। এখন তাহলে সুক্রোজ কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে কার্বন গ্রাফাইট সব থেকে কার্বনের স্থায়ী রূপভেদ, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। এবার এখানে সমতা বিধান করতে গেলে তোমার C12H22O11 12টা কার্বন 12 দিয়েছি, 22টা হাইড্রোজেন 11 দিয়ে 22, 11টা অক্সিজেন 2 আছে, সেজন্য 11 2 দিয়ে গুণ করেছি, তার মানে আলটিমেট 2 2 কেটে গেলে 11টা অক্সিজেন আমরা পেয়ে যাব। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের বিক্রিয়া তাপটাকে গণনা করতে হবে। উপরের যে 3টে সমীকরণ পেয়েছি 1 2 3, এই 3টে সমীকরণে যোগ বিয়োগ গুণ এমনভাবে করব যাতে করে এই সমীকরণটা ফিরে চলে আসে। কীরকম? যেমন ধর এখানে 12 অণু কার্বন আছে, তাহলে 3টে সমীকরণের মধ্যে এই সমীকরণে কার্বন আছে এইখানে, তার মানে 2 নম্বর সমীকরণকে 12 দিয়ে গুণ করব। ঠিক একইভাবে অক্সিজেন আছে 11 2 অণু, কিন্তু এখানে হাফ অণু অক্সিজেন আছে, তাহলে এটাকে 11 দিয়ে গুণ করলে হাইড্রোজেন 11 হয়ে যাবে এবং অক্সিজেনটাও 11 2 অণু হয়ে যাবে। তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা কি করলাম? 12 দিয়ে গুণ করলাম। 3 নম্বর সমীকরণকে 11 দিয়ে গুণ করেছি। 11 দিয়ে গুণ করার পর ডান দিকে দেখো তোমার আছে C12H22O11, কিন্তু 1 নম্বর সমীকরণে C12H22O11টা বাম দিকে আছে। তাহলে এটাকে ডান দিকে আনতে গেলে এই যে আমরা সমীকরণ পেয়েছিলাম 2কে 12 দিয়ে
3কে 11 দিয়ে গুণ করার পর সেই দুটো সমীকরণকে যোগ করব, যোগ করে যে সমীকরণ পাবো তা থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দেব। দেখো আমরা এখানে তাই করেছি। 2 নম্বর সমীকরণকে আমরা 12 দিয়ে গুণ করেছিলাম, 12 দিয়ে গুণ করে বাম দিকের সাথে বাম দিক, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করব, আর যদি বিয়োগ করা হয় বিয়োগ করব। আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করেছি এবং তা থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পেয়েছি। বিয়োগ করার পর যেটা দেখা যাচ্ছে, দেখো 2 নম্বর সমীকরণে 12 অণু কার্বন, 1 অণু কার্বন, 1 অণু অক্সিজেন ছিল, তাহলে 12 দিয়ে গুণ করে মানে 12 12 বাম দিকে বসে গেল, আর 12 অণু কার্বন ডাইঅক্সাইড বসে গেছে। 11 অণু হাইড্রোজেন আর 2 অণু অক্সিজেন, ডান দিকে 11 অণু জল উৎপন্ন হবে, বসিয়ে দিয়েছি। এবার 1 নম্বর সমীকরণ বিয়োগ করেছি। 1 নম্বর সমীকরণের যে বাম দিকে যেগুলো ছিল সেগুলো বসিয়েছি, আর ডান দিকে যেগুলো ছিল ডান দিক থেকে বিয়োগ করেছি। এবার এই অবস্থায় যদি আমরা দেখি, 12 অণু কার্বন, এই কার্বন ডাইঅক্সাইড, 12 অণু কার্বন ডাইঅক্সাইড কেটে যাবে, জল কেটে যাবে। ফাইনালি এখানে দেখো 12 অণু অক্সিজেন, 12 অণু অক্সিজেন বাম দিকেও কাটবে, তাহলে বাম দিক কেটে গেলে ডান দিকে কোনো কিছু থাকছে না, জিরো। আমি তাই করেছি। এবার 12 অণু কার্বন, 11 অণু হাইড্রোজেন, 2 অণু অক্সিজেন, -C12H10O11, এই মাইনাসটাকে ডান দিকে আনলে দেখো আমাদের ফাইনাল যে সমীকরণটা চাইছিল সেই সমীকরণ আমরা পেয়ে গেছি। এবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে 2 নম্বর সমীকরণকে 12 দিয়ে গুণ করেছিলাম, 3 নম্বর সমীকরণকে 11 দিয়ে গুণ করেছিলাম, করে তা থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করেছিলাম, তাহলে নতুন যে সমীকরণ পাবে সেই সমীকরণের জন্য যে বিক্রিয়াটা পাওয়া যাবে, সেই বিক্রিয়ার জন্য যে বিক্রিয়া তাপ হবে, তাহলে 2 নম্বর সমীকরণে যে বিক্রিয়া তাপ তাকে 12 দিয়ে গুণ, যোগ 3 নম্বর সমীকরণে যে বিক্রিয়া তাপ তাকে 11 দিয়ে গুণ, বিযুক্ত 1 নং সমীকরণের যে বিক্রিয়া তাপ, সেটা করলে যে মানটা আমরা পাচ্ছি, দেখো ক্যালকুলেটারে আমরা করব 2221.8 কিলোজুল পার মোল। অর্থাৎ কোনো একটি বিক্রিয়ার বিক্রিয়া তাপ গণনা করতে গেলে কোন বিক্রিয়া তাপ গণনা করতে বলছে, অর্থাৎ টার্গেট রিয়াকশানটা কি, সেটা আগে আমাদের খুঁজে বার করতে হবে। আর একটা অঙ্ক আমি এখানে কিন্তু করে দিয়েছি, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ নির্ণয় করো। যদি অ্যাসিটিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং জলের গঠন তাপ যথাক্রমে, এখানে আমি একটুখানি বলে নিই, অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ নয়, এটা হবে দহন তাপ। দহন তাপ ও কার্বন ডাইঅক্সাইড এবং জলের সংগঠন তাপ যথাক্রমে, এগুলো পরপর বলা আছে। তাহলে আমাদের প্রথম যেটা সমীকরণ লিখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিডের আমাদের গঠন তাপ নির্ণয় করতে হবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়ার জন্য ΔH এর মান কত, এটা আমাদের টার্গেট সমীকরণ। কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিডের দহন তাপ বলা আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে আর তার সাথে কার্বন ডাইঅক্সাইড এবং জলের সংগঠন তাপ বলা আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সিজেন সমন্বয় করতে কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করেছে, তার মানগুলো আমরা এখানে লিখে নিয়েছি। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে নাম্বারিং করেছি। এবার বলেছে অ্যাসিটিক অ্যাসিডের দহন তাপ, আর দহন মানেই অক্সিজেনের সাথে বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডে জল উৎপন্ন হবে। তাহলে এখান থেকে যদি আমরা ভালো করে এটা খেয়াল করে দেখি, তাহলে এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমার মূল টার্গেট সমীকরণ হচ্ছে এইটাকে আমার নির্ণয় করতে হবে। নিচের এই যে 3টে সমীকরণ ছিল, এই 3টে সমীকরণকে কাজে লাগিয়ে, এখানে কার্বন 2, তার মানে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করব। হাইড্রোজেন 2, তার মানে 3 নম্বর, এটা 1 নম্বর, 1 নম্বর 1 × 2, হাইড্রোজেন 2টো আছে, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, প্লাস 2 × 2। কিন্তু অ্যাসিটিক অ্যাসিডটা আছে ডান দিকে, কিন্তু এখানে অ্যাসিটিক অ্যাসিড আছে বাম দিকে, তার মানে এই দুটো করার পর 1 নম্বর সমীকরণ বিয়োগ করলেই আমাদের কিন্তু টার্গেট সমীকরণ পেয়ে যাব। তাহলে তাহলে টার্গেট সমীকরণের জন্য যে বিক্রিয়া এনথ্যালপি হবে তার মানটা হবে সেটা হচ্ছে এইরকম, যে তোমার 1 নং বিক্রিয়ার জন্য যে বিক্রিয়া তাপ তাকে 2 দিয়ে গুণ, 2 নং বিক্রিয়ার জন্য যে বিক্রিয়া তাপ তাকে 2 দিয়ে গুণ করে এই দুটো যোগ, যে মানটা বেরোবে তা থেকে 3 নং সমীকরণের যে বিক্রিয়া তাপটা ছিল সেই বিক্রিয়া তাপটাকে বিয়োগ করে দিলেই আমাদের যে টার্গেট সমীকরণ ছিল সেই সমীকরণের জন্য মানটা আমরা পেয়ে যাব।
এবং সেই মান দেখা গেছে যে 491.8 কিলোজুল। এবার ওই রকম তো বলে দিল যে এটার বিক্রিয়া তাপ, এটার গঠন তাপ এরকম বলে দিল, কিন্তু এমনও তো হতে পারে কিছু রাসায়নিক সমীকরণ ডাইরেক্ট তুলে দিয়ে 3টে সমীকরণ তুলে দিল, দিয়ে বললো 4 নম্বর সমীকরণের জন্য বিক্রিয়া তাপ নির্ণয় করো। সেরকমই একটা সমীকরণ এখানে আমরা পেয়েছি। দেখো, 298 কেলভিন উষ্ণতায় নিম্নোক্ত ΔGH এর মান গণনা করো। নিম্নের বিক্রিয়া ΔGH এর মান গণনা করো। OH গ্যাস থেকে H গ্যাস, অক্সিজেন গ্যাস দেওয়া আছে। 298 কেলভিন উষ্ণতায় হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় OH উৎপন্ন করেছে, তার বিক্রিয়া তাপ বলা আছে। হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন পরমাণু গ্যাস উৎপন্ন করেছে, তার বিক্রিয়া তাপ বলা আছে। অক্সিজেন থেকে অক্সিজেন পরমাণু, তার বিক্রিয়া তাপ বলা আছে। আমাকে করতে হবে কোনটা? OH থেকে ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে ডান দিকে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এই সমীকরণ ডান দিকে হাইড্রোজেন, ডান দিকে অক্সিজেন, তার মানে এই দুটোকে যোগ করতে হবে। কিন্তু এখানে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তার মানে 2 নম্বর সমীকরণকে হাফ দিয়ে এবং 3 নম্বর সমীকরণকে হাফ দিয়ে গুণ করার পর সেগুলো যোগ করতে হবে। যোগ করার পর 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিলেই OHটা আমাদের বাম দিকে এসে যাবে, এইগুলো ডান দিকে চলে গিয়ে এইটা কেটে চলে যাবে। সেটাই আমরা এখানে করেছি। দেখো, 2 ইন্টু হাফ, 3 ইন্টু হাফ মাইনাস 1 করে পাই। তাহলে সেক্ষেত্রে যে বিক্রিয়া তাপের মান যেটা দাঁড়াচ্ছে 101.19 কিলো ক্যালোরি। ঠিক একইভাবে এখানে আমি একটা HW তোমাদের করতে দিয়েছি। দেওয়া আছে কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়া তাপের মান বলা আছে। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল, সেখানে বিক্রিয়া তাপের মান বলা আছে। তাহলে কার্বন এবং 2 অণু জলের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়ার জন্য ΔH এর মান আমাকে গণনা করতে হবে। তাহলে দেখো, কার্বন আছে, তার মানে 1 নম্বর সমীকরণে এখানে 1 অণু কার্বন, এখানে 1 অণু কার্বন। 1 নম্বর সমীকরণে কিছু করা যাবে না, যেটা আছে সেটাই রাখতে হবে। আর তার সাথে 2 অণু জল ডান দিকে আছে, কিন্তু আমাকে আনতে হবে বাম দিকে। তার মানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করে দিই, আমাদের যে টার্গেট সমীকরণ, সেই টার্গেট সমীকরণ আমরা পেয়ে যাব। অর্থাৎ সেক্ষেত্রে ΔH এর মান হয়ে যাবে -393.5 বিযুক্ত -571.6। এই মানটা করলে যে মান বেরোবে সেটা একটা ধনাত্মক মান বেরোবে, সেটা দেখা গেছে যে 178.1 কিলোজুল পার মোল। এখানে আমার বলা নেই, বিক্রিয়া তাপ বলেছে, অন্য কিছু বলেনি, পার মোল কথাটা না ব্যবহার করলেও চলবে। ঠিক একইভাবে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিম্নলিখিত বিক্রিয়াটি ΔH গণনা করো। একদম এই সমীকরণের জন্য ΔH আমাকে বের করতে হবে। কিভাবে করব? তাহলে আমাদের টার্গেট সমীকরণের দিকে ভালো করে খেয়াল করতে হবে। এখানে 4 অণু Fe আছে, তাহলে Fe আছে কোথায়, সেই সমীকরণটাকে খুঁজে বার করতে হবে। Fe আছে এখানে ডান দিকে, তার মানে এটাকে বাম দিকে আনতে হবে। 2 অণু, কিন্তু এটাকে 2 অণু তো থেকে 4 অণু করতে হবে, তার মানে এটা 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে অক্সিজেন আছে 3 অণু, অক্সিজেন যেটা 3 অণু আছে, সেই 3 অণু অক্সিজেন কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। তাহলে যেটা আমাদের করতে হবে, এখানে দেখো, এখানে আয়রন 4 কিন্তু এখানে আয়রন 2, তার মানে আমাদের মূল যে উদ্দেশ্য, 3 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর সেটাকে বিপরীত ক্রমে লিখব বা বিয়োগ করব। যেই তুমি এটাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে এটা হয়ে যাবে 2 Fe2O3, মানে এটা মিলবে। কিন্তু এটা হয়ে যাবে 6 অণু কার্বন, আর এটা হয়ে যাবে 6 অণু কার্বন মনোক্সাইড। তাহলে 6 অণু কার্বন মনোক্সাইড ডান দিকে তোমার থাকছে বিযুক্ত হিসাবে, আর এখানে এটাকে যদি আমাদের কার্বন মনোক্সাইড আর আছে কিন্তু এইখানে, তাহলে 6 অণু কার্বন মনোক্সাইড যদি থেকে থাকে, সেক্ষেত্রে যেটা আমাদের দাঁড়াবে, এই সমীকরণকে তাহলে 6 দিয়ে গুণ করতে হয়। যেই 6 দিয়ে গুণ করবে, তাহলে এটা 6-এর 2 অণু অক্সিজেন হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের দরকার হচ্ছে তোমার 3 অণু অক্সিজেন। তাহলে 3 অণু অক্সিজেন যদি হয়ে থাকে, এখানে তো 6-এর 2 মানে হচ্ছে তোমার 3। আর দেখো, এই প্রবলেমটা আমাদের করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, এই যে সমীকরণ, এই সমীকরণকে 2 দিয়ে গুণ করার পর বিপরীত ক্রমে লিখতে হবে। তার মানে 6CO
প্লাস 4Fe ইকুয়াল টু টুয়াইস Fe2O3 প্লাস 6 অণু কার্বন। তাহলে এই বিক্রিয়ার জন্য যে ডেল্টা এইচের মান হয়ে যাবে সেটা হবে ডেল এইচ ইকুয়াল টু -117.3 ইন্টু 2। এবার বলছে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের সাথে এই সমীকরণ, দেখো এখানে 6 অণু কিন্তু কার্বন মনোক্সাইড হয়েছে, তার মানে এই মানে লাস্টের সমীকরণটাকে 2 দিয়ে গুণ করার পর বিপরীত ক্রমে লিখে সেখান থেকে এইটা যদি আমাদের 1 নম্বর আর এটা যদি 2 নম্বর হয়ে থাকে তাহলে আমাদের কাজ যেটা হবে, আর এটা যদি আমরা 3 নম্বর দিয়ে থাকি 3 মাইনাস 6 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 2, অর্থাৎ এখানে যে মানটা বেরোবে তার সাথে 6 গুণ করে এটা বিয়োগ হবে আর 6 গুণ করে এটা যোগ হবে। যোগ করলেই দেখবে তোমার এই যে ফাইনাল সমীকরণ, এই সমীকরণটা এসে গেছে। আর যোগ বিয়োগে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে দেখবে যে সমীকরণটা মিলছে না। সমীকরণটা মিলবে, এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে এখানে কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের প্রমাণ গঠন এনথালপি পরপর বলে দিয়েছে। তাহলে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া এনথালপির মান কত হবে? আগে এদের গঠন এনথালপি, যেমন কার্বন সলিড গ্রাফাইট তার সাথে সালফার H2 ইকুয়াল টু CH2, এটা আমাদের সলিড হয়ে যাবে। কার্বন প্লাস অক্সিজেন, এটা গ্রাফাইট অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড। ঠিক একইভাবে সালফার প্লাস অক্সিজেন ইকুয়াল টু সালফার ডাইঅক্সাইড, সালফার কঠিন আর তার সাথে অক্সিজেন গ্যাস। এইগুলো কিন্তু আমরা এইভাবে লেখার পর তার পাশে প্রত্যেকটা মান আমরা এইভাবে লিখে দেব। লিখে দিয়ে ওই 3টে সমীকরণকে কাজে লাগিয়ে আমরা আমাদের মূল যে সমীকরণ এখানে বলে দিয়েছে সেই সমীকরণটা, মানে সেই সমীকরণের জন্য যে বিক্রিয়া তাপ সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। এবার বলছে দহন তাপকে কাজে লাগিয়ে জ্বালানির উৎকর্ষতা যাচাই করা যায়। আমরা জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলতে যেটা বুঝি, 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় সেটাকেই বোঝে তার তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। তাহলে যে জ্বালানির তাপন মূল্য বা দহনের ফলে উৎপন্ন তাপের পরিমাণ যত বেশি হবে তার তাপন মূল্য তত বেশি হবে বা তার ক্যালোরিফিক ভ্যালু তত বেশি হবে। খাদ্যদ্রব্যের ক্যালোরির মান নির্ণয়, আমরা যে সমস্ত খাবার খাই, বিশেষ করে ধরো গ্লুকোজ, সেটা আমাদের শরীরে গিয়ে বিয়োজিত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং তার সাথে তাপশক্তি উৎপন্ন করে। এই তাপশক্তি আমাদের শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ তার তাপন মূল্য বিবেচনা করেও আমাদের যে দৈনন্দিন জীবনের সুষম খাদ্য কি কি গ্রহণ করা উচিত তার খাদ্য তালিকা আমরা কিন্তু প্রস্তুত করতে পারি। নেক্সট আমরা চলে যাব দশা পরিবর্তনের এনথালপির পরিবর্তন। তাহলে এতক্ষণ পর্যন্ত দহন তাপের আমরা কিন্তু মূলত 3টে অ্যাপ্লিকেশান পড়েছি। বিভিন্ন যৌগের গঠন তাপ, তারপর খাদ্যদ্রব্যের উৎকর্ষতা এবং জ্বালানির উৎকর্ষতা জানতে আমরা কি ব্যবহার করে থাকি। তবে যৌগের গঠন তাপ নির্ণয় করাটাই তোমার দহন তাপের প্রধান প্রয়োগ। এবার বলছে যে দশা পরিবর্তনের এনথালপি। দশা পরিবর্তন বলতে বোঝাচ্ছে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আবার গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন। অর্থাৎ গলন, বাষ্পীভবন বা বাষ্পীভবন থেকে ঘনীভবন, ঘনীভবন থেকে কঠিনীভবন। গলনের তাহলে প্রত্যেকটার জন্য এনথালপির পরিবর্তন আমরা এক এক করে দেখতে পাবো। প্রথমে যেটা আমরা আলোচনা করব গলনের এনথালপি। স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো কঠিন পদার্থকে তার গলনাঙ্কে সম্পূর্ণরূপে তরল অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে তার গলনের এনথালপি বা ডেল্টা এইচ ফিউশন। ফিউশন মানে এখানে গলন। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে বরফের গলনের এনথালপি এত কিলোজুল বলতে বোঝায় যে ওই শর্তে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 মোল বরফ মানে 18 গ্রাম বরফের সম্পূর্ণ তরলে রূপান্তরিত হতে গেলে এত কিলোজুল তাপের প্রয়োজন হবে। ঠিক একইভাবে বরফ থেকে যখন তরল হয়েছে বা কঠিন থেকে যখন তরল হয়েছে, তাহলে তরল থেকে যখন কঠিনে হবে সেটাকে আমরা বলবো ঘনীভবন। অর্থাৎ নির্দিষ্ট চাপে 1 মোল পরিমাণ কোনো তরল পদার্থ তার হিমাঙ্কের স্থির তাপমাত্রায়
সম্পূর্ণরূপে কঠিনে রূপান্তরিত হতে গেলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটাকেই বলা হবে তার গলনের এনথালপি। তাহলে কঠিনী ভবনের এনথালপির নিউমেরিক্যাল ভ্যালু যা হবে গলনের এনথালপির নিউমেরিক্যাল ভ্যালু ঠিক একই হবে, শুধুমাত্র বিপরীত চিহ্নযুক্ত। এরপরে যেটা আমরা চলে যাব বাষ্পীভবনের এনথালপি। বাষ্পীভবনের এনথালপি যেটাকে বলছে হিট অফ ভেপারাইজেশন। ডেফিনেশনটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট পরিমাণ কোনো তরল পদার্থের 1 মোল পরিমাণ তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে গেলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় তাকে বলছে বাষ্পীভবনের এনথালপি। এবার বাষ্প থেকে যখন তাকে তরলে রূপান্তর করা হচ্ছে তখন তাকে বলা হবে ঘনীভবনের এনথালপি। বাষ্পীভবনের এনথালপি ঘনীভবনের এনথালপি জাস্ট একই হবে, শুধুমাত্র বিপরীত চিহ্নযুক্ত। নেক্সট বলছে ঊর্ধ্বপাতনের এনথালপি। ঊর্ধ্বপাতনের ডেফিনেশনটা কিন্তু এখানে শুধু স্থির চাপ নয়, স্থির চাপ ও তাপমাত্রায় 1 মোল পরিমাণ কোনো কঠিন পদার্থকে সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তর করতে গেলে, কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর করতে গেলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে তার ঊর্ধ্বপাতনের এনথালপি। এখন ঊর্ধ্বপাতনের এনথালপিকে লেখা হয়ে থাকে ডেল্টা এইচ সাবলিমেশন। দেখো, কোনো কঠিন পদার্থকে যখন তরলে রূপান্তরিত করা হয় তাতে যে পরিমাণ তাপ দিতে হয় সেটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ ফিউশন, মানে গলনের এনথালপি। তরল থেকে বাষ্পে যখন রূপান্তরিত করা হচ্ছে তখন সেটাকে বলছে বাষ্পীভবনের এনথালপি ডেল্টা এইচ ভেপারাইজেশন, যে সংক্ষেপে ডেল এইচ ভ্যাপ। কিন্তু কঠিন থেকে যখন সরাসরি বাষ্পে পরিণত করা হচ্ছে তখন সেটা বলছে ডেল এইচ সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। এখন ধরো কঠিন থেকে আমরা এই পথে বাষ্পে গেছি, আবার কঠিন থেকে এই পথে বাষ্পে এসেছি, তাহলে দুটো পথেই বাষ্পতে যাওয়া গেছে। যেহেতু এনথালপি অবস্থার অপেক্ষক, শুধুমাত্র অন্তিম এবং প্রাথমিক অবস্থার উপরে নির্ভর করে, কোন পথে প্রক্রিয়াটা ঘটছে তার উপর নির্ভর করে না, তাহলে সেখান থেকে বলা যেতে পারে যে ডেল্টা এইচ সাবলিমেশন ইকুয়াল টু ডেল্টা এইচ ফিউশন প্লাস ডেল্টা এইচ ভেপারাইজেশন। তাহলে এক্ষেত্রেও আর একটা আমাদের অঙ্ক করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল মানে H2O সলিড বরফ থেকে গ্যাস, এই বিক্রিয়ার জন্য ডেল এইচের মান বলা আছে। লিকুইড থেকে গ্যাস তার মান বলা আছে, তাহলে আমাকে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে হবে। পরিষ্কার যে সমীকরণ এখানে দেওয়া আছে, দেখো সলিড থেকে গ্যাস এই মান, লিকুইড থেকে গ্যাস এই মান। এবার আমাকে যেটা করতে বলেছে সলিড থেকে লিকুইড, তার মানে এই সলিড থেকে লিকুইড, সলিডটা বাম দিকে থাকবে, লিকুইডটা ডান দিকে, অর্থাৎ এটা 1 নম্বর সমীকরণ হলে এটা 2 নম্বর সমীকরণ। 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা মান পেয়ে যাব, এবং 1 থেকে 2 বিয়োগ করার মানে হচ্ছে 51,885 থেকে 45,860 বিয়োগ করলে তাহলে ওই বিক্রিয়ার জন্য যে বিক্রিয়া তাপ, সেই বিক্রিয়া তাপের মানটাও আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক একইভাবে আরেকটা অঙ্ক আমাদের এখানে করতে হবে, সেই অঙ্কটা আমি HW বলে তোমাদের দিয়েছি, তোমরা নিজেরা চেষ্টা করবে। 1 অ্যাটমসফিয়ার চাপে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যেটা বেঞ্জিনের স্ফুটনাঙ্ক, 7.8 গ্রাম তরল বেঞ্জিনকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করতে 3.08 কিলোজুল তাপের প্রয়োজন হয়। তাহলে বেঞ্জিনের বাষ্পীভবনের এনথালপি কত? আমরা জানি বাষ্পীভবনের এনথালপি বলতে বোঝায় 1 মোল পরিমাণ কোনো তরল পদার্থে সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তরিত হতে গেলে তার তার স্ফুটনাঙ্কের তাপমাত্রায়। তাহলে এখানে বেঞ্জিনের সংকেত হচ্ছে C6H6, আণবিক ভর হচ্ছে 78, তার মানে 7.8 জন্য লাগছে কত? 3.08। তাহলে 1 মোল বা 78 গ্রামের জন্য লাগবে 3.08 ইন্টু 10, অর্থাৎ 30.8 কিলো জুল, এই পরিমাণ তাপের প্রয়োজন হবে। তাহলে এনথালপির পরিবর্তন কত হচ্ছে? 30.8 কিলোজুল পার মোল। যদি 1 অ্যাটমসফিয়ার চাপে ও 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 54.6 গ্রাম বেঞ্জিন বাষ্পকে ঘনীভূত করা হয়, তবে এনথালপির পরিবর্তন কত হবে? এখান থেকে পরিষ্কার আমরা ঐকিক নিয়মে করে দিতে পারি। সেটা কীরকম? 78 গ্রাম বেঞ্জিনের বাষ্পীভবনের জন্য তার তাপ লাগবে কত, বা কী পরিমাণ তাপ বর্জন করতে হবে? সেই বর্জিত তাপের পরিমাণটা হয়ে যাচ্ছে তোমার -30.8 কিলো জুল পার মোল, কারণ
তাপ যেহেতু বর্জন করছে, বর্জিত তাপের ক্ষেত্রে এনথালপির মানটা ঋণাত্মক অবস্থায় লেখা থাকে। ঠিক একইভাবে 54.6 গ্রামের জন্য কত লাগবে, ঐকিক নিয়ম করলেই আমরা কিন্তু যে উত্তর, সেই উত্তরের মান আমরা 21.56 সেটা আমরা পেয়ে যাব। এটুকু বলেই আজকে আমাদের এই ক্লাসটা শেষ করব।